নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জুলাই সনদ প্রশ্নে এখনও পুরোপুরি ঐকমত্যে আসতে পারেনি জুলাই আন্দোলনের মিত্ররা। তবে তার চেয়েও যে বিষয়টি আশঙ্কা সেটি হচ্ছে যে অনেকগুলো দলের ভেতরেই নানা ধরনের বিভেদ দেখা যাচ্ছে। বিভেদের সুর এখন সারা দেশে, অনেকের মনে শঙ্কা নির্বাচন সময় মতো হবে কিনা, হলে সেটা কোন নির্বাচন সময় মতো হলেও সেটি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা সে নিয়েও রয়েছে নানা রকম প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর পেতে আজ আমাদের সঙ্গে রয়েছে নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ। জনাব হাসনাত আবদুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার এই নির্বাচনকালীন ব্যস্ততার মধ্যেও, নির্বাচনকালীন বলছি আমি, দল গোছানোরও ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং রাষ্ট্রের সাবেক ভিপি নুরুল হক নূর। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন, কৃতজ্ঞতা জানবেন। কতগুলো প্রশ্ন রয়েছে প্রথম পর্বে, গুচ্ছ প্রশ্ন বলা যেতে পারে, আপনি যদি ছোট ছোট করে একটু জবাব দেন। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এনসিপিকে নতুন রাজনৈতিক দল যেহেতু, এবং এরকম একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছে, তারা আমাদেরকে কোন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমি প্রথমে যেটি আমি আপনাকে জানতে চাই যে ইলেকশন করার জন্য একটু নিবন্ধিত হইতে হয়, সেই নিবন্ধনের জন্য জমা দিয়েছে, তার মানে অনেকখানি পথ পারও হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন, আমি যারা পদবিতে থাকবেন, তারা কি এনসিপি থেকে বেতন নেবেন? আমাদের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ সেটি হচ্ছে রোটেট করা হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। আমি দেখেছি খুবই ভালো করেছেন এটা 3 বছর। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম দিকে যে 5 জন নেতৃত্বে দিবেন বা 10 জন নেতৃত্বে দিবেন, তারা কি দল থেকে বেতন নেবেন কিনা 3 বছর থাকলেও? ওকে, ফাইন। তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে, কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে, এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না, এবং সেটা সম্ভব হয় না। দেখেন, আমাদের দেশে যেই রাজনৈতিক কালচার, একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে, সেটা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। তো সেই জায়গা থেকে সেটা সম্ভব না। আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি, সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্মও দেয়, তারপর হচ্ছে তার আইটি ফার্মও থাকে। মানে এটা কিন্তু আমরা দেখেছি, আমরা একদম আমাদের অতীত, খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে, এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে 1000 কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে। তো এই যে আমরা এক ধরনের দ্বিচারিতার একটা সংস্কৃতি, রাজনৈতিক ছিল না, কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি, এবং সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বর্তমানে। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি, যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে, আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট। সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয়, যেন ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন, যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয়। ওকে, তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন। এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি, আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন। তো সেই ফুল টাইম কি আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন, নাকি যারা কর্মী তারাও পাবেন? এটা কিভাবে ঠিক করা? আপনারা প্রস্তাবটা কি দিয়েছেন? না, আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক লেয়ারের নেতা কর্মী থাকবে না, শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চুজ, যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে, এটার কোনো সুযোগ নাই। যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে, কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে, একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে, এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি বাস্তবায়নের জন্য যে তাহলে আমরা দেখলাম যে সভাপতি, সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন, ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে হোক, এটা স্বচ্ছভাবে এটা হবে। এটা আমরা প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন, আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না, আপনি যদি আমরা সবাই চেয়েছি। আমরা মাঝে মাঝে আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না, আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে, এটা খুব স্বাভাবিক। কারণ
আমরা কিন্তু এই না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আমরা এখন সেই জায়গা থেকে হচ্ছে আমরা এটি নিশ্চিত করতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে যে আপনারা সেটা ঠিক করবেন, প্রপোজ করেছেন, অনেক ধন্যবাদ। একটা নতুন বিষয় নিশ্চয়ই এখন, কারণ কয়েকদিন আগে আমি আরেকটি বড় দলের বিএনপির ভারপ্রাপ্ত প্রধান বা বিএনপি চেয়ারপারসনরা দল থেকে বেতন নেন কিনা সেই প্রশ্নেরও করেছিলাম। বিএনপি নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছেন যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে, বেতনের কথা তারা বলে না। আমি কমিউনিস্ট পার্টি ছাড়া আর কারোর কথা শুনি নাই। আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না, এখন চলছেন কিভাবে? ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন? ওকে ফাইন, আমাদের পার্টি সদস্য সবাই, মানে বিষয়টা এমন না যে এখানে বেকার, সবাই বেকার, বিষয়টা এমন না। আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে, আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান। যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি। যেমন আমাদের পার্টির সদস্যদের ইনিশিয়াল 5,000 টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল, মানে পার্টিতে যারা মেম্বার ছিল, তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি। না সেটা তো দলের জন্য, দলের যারা মানে ছিল দলের যে আমরা, এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন, দলের নেতার জন্য কি? দলের জন্য না, দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না। সেই জায়গা থেকে যেমন আমার জায়গাটা, মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমি আমার অর্থনৈতিক বিষয় নিয়ে আপনার সাথে না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আমি আপনার কথা জানতে চাইছি না, কারণ আপনার কথা আপনি বহুবার আপনি এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি, আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন, দলের আহ্বায়কের কথা আমি বারবার জানতে চাইছি, কারণ হচ্ছে আমার অসংখ্য কলিগস রয়েছে। দেখেন আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। আপনি তাসনিম জারাকে দেখবেন, তারপরে হচ্ছে খালিদ সাইফুল্লাহ ভাই আছে, এতেশাম ভাই আছে, তাসনুবা জাবিন আপা আছে, ডাক্তার। দেখেন আমি প্রফেশনালি যদি আলাদা করি, এই পার্টিতে হচ্ছে ডাক্তার রয়েছে, আমার আপত্তি নাই, কিন্তু যাদের নাই, যারা চাকরি করেন না, চাকরির জন্য আন্দোলন করতেছিলেন, এখন আইসা মানে জাতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন, তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি। তাদের ক্ষেত্রে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে? একটা জিনিস দেখেন, সাংগঠনিক খরচের দায় দল নেয়। একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয়। আমি কোথাও জায়গায় সফরে গেলাম, কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম, এটা আমার দল দিবে। সে বেকার হোক, সে কিছু করুক আর না করে, এটা কিন্তু দল দিচ্ছে। এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে, সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা, সেটা ব্যক্তি জানবেন। আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন, যে সদস্য সচিব আছেন, তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই, ছাত্র ছিলেন, তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, আমরা জানি। তারা কি করছেন এটি যদি সামনে আসতো, আমাদের তরুণরা এক ধরনের সেটা নিয়ে সেটা নিয়ে কথা হতে পারে, কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ, আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে রাজনীতি করার ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে কার বাসার বাজার কিভাবে হয়, কার বাসার বাজার কিভাবে হয়। ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে, বিষয়টা এমন। ওদের ফ্যামিলি সদস্য রয়েছে, ওনাদের পরিবারের সদস্য রয়েছে, নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি, সভাপতি, সাধারণ সম্পাদক, যার কথা বলেছেন, সেটি কবে আসবে? আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয়, সেটির জন্য? না এখনো কেন আহ্বায়ক কমিটি? না আপনি উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা হচ্ছে আসিফ, উনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না, সেই সিদ্ধান্ত উনাদের। এমনও তো হতে পারে ওনারা অন্য রাজনৈতিক দলে যেতে পারেন, এটা উনাদের সিদ্ধান্ত, যে উনাদের মতো করে আসলে এটা হবে। আমরা কি কোনো কাজ, এটা এক ধরনের রং পারসেপশন, এটা সম্পূর্ণ রং পারসেপশন। মানে এবং আমি আপনাকে এটা রং পারসেপশন, উনারা তো আপনাদেরই মানে ভাই, বন্ধু, সহযোদ্ধা, সহনাগরিক। উনারা কি, আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে? আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন। আমার কাছে মনে হয় উনাদের প্রতিনিধিত্ব এনসিপি করতেছে, এটা একটা, আমার কাছে মনে হয় উনারা আর আপনারা একই লোক। কেমনে মনে হয়? কারণ সকল কথায় সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন, সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন, তাদেরকে ডিফেন্ড করেন, তারা আপনাদেরকে ডিফেন্ড করেন। আমরা কেমনে সরকারকে, না আমরা আপনারা সরকারের যতটুকু, হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন, না যতটুকু আপনারা দেখেন, হ্যাঁ সরকার যতটুকু হচ্ছে উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে। না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে? তারা ছাত্র, দেখেন
বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে, তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা, কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসেবে ওনারা সেখানে গিয়েছিলেন। এখন এই মিলে যাওয়ার মানে আমরা দেখেন, আমরা তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম। তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম, একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক হয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছেন। এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোনো সরকারি কাজে সম্পৃক্ত হন, রাষ্ট্রীয় কোনো যখন সিদ্ধান্ত নেন, আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে। যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেন, ইশাক হবেন নাকি অন্য কেউ হবেন, সেটাতে উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায়। স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন, একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে, যে কোন উপদেষ্টা, তো সেক্ষেত্রে এই পজিশনটাকে যদি আমরা এটাকে আবার কিন্তু বিষয়টা হচ্ছে কোনো রং পজিশন যদি নেয়, সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে এন্ডোর্স করতাম, তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে। এই পর্যন্ত রাইট পজিশন, এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন। না যে সবগুলো রাইট পজিশন নিয়েছে, মানে আপনি স্পেসিফিক বলেন। না আমি স্পেসিফিক বলবো না, এবার আপনি স্পেসিফিক বলেন আব্দুল্লাহ, আপনি এবার স্পেসিফিক বলেন। না সবগুলো তো রাইট। এইবার আপনি বলেন যে এইবার আপনারা বলেন যে সবগুলো রাইট নাই তো। এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন, এই দুই উপদেষ্টার? দেখেন এই দুই উপদেষ্টার, দেখেন আমরা শুরু থেকেই বলছি, দেখেন এই দুই উপদেষ্টার কাজকে, এক নাম্বার হচ্ছে আমাদের যে মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া, তারপর হচ্ছে উনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন। আমরা কিন্তু বারবার বলে আসছি, যেমন মিডিয়া নিয়ে আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন, একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন, উনারা কিন্তু ফেল করছে। মাহফুজ আলম ছিলেন, উনারা ফেল করছে। কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে, সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল, সেটা নিতে পারে নাই। এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি। এই ব্যাপারগুলো কিন্তু আচ্ছা যাই হোক হাসান, আজকে অনেক পরে দেখেন। আপনারা প্রথম কথা হইলো আমি বলি, প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট। আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন? আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা। না দেখেন আপনি, না অবশ্যই ব্যর্থতা। কেন? মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ, এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না। আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন, উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন, আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন। এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন বিষয়গুলা আপনি বলেন। আমি ইশাকের কথা বললাম, মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ নজরুল, দেখেন আসিফকে আমরা কি দেখেন আমি একজন প্রশাসক, আসিফকে কোনোভাবেই উত্তর ঢাকায় প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না। এটা অন্য কোনো দুটি ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাওয়া, দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন। এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি? কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা? জনাব লক্ষ্ণৌর। ডক্টর ইউনূসকে 5 বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের, বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে, অনেকে সেটা কপি করেছে, প্রচার করছে, ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা, কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি। এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে, 3 জন ছিল, একজন পদত্যাগ করে দল গঠন করেছে, অনেকে ভেবেছে তাহলে এটা বোধহয় এই সরকার ছাত্র নেতা তাদের একটা মনোভাব। তো কাজে এইটাকে পাবলিকলি এন্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা, এইরকম ভাবেও কেউ ক্যাম্পেইনটা করতে পারে। তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই। দ্বিতীয় কথা, সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিব ভাইয়ের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারা তো সেটা কখনোই মানবো না। কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্নই ওঠে না। এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে, আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক, সেটা আপনি চান? আচ্ছা, আমার পজিশনটা বলছি, আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসি। আর সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে
বিএনপির যেসব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সোচ্চার, তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে, অনেককে হেয় করা হচ্ছে, নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে, কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে, কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য। ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে, কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে। কাজেই সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায়, তাহলে তো সেখান থেকে তারা ফায়দা টায়দা নিতে পারছে, তারা ব্যবসা বাণিজ্য, কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে। এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয়। আবার ধরেন ইউনূসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা, এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনূসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে, মামলা দিয়ে অপমান করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি, তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম। তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও ওইভাবে করি নাই। তো তিনি হয়েছেন, আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন, আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশে সংকট তৈরি হয়েছিল, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি, যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন, একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার, যেটা গত 16 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে, সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি, তারা দিতে চাই। সেখানে ডক্টর ইউনূস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনারা যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো 6 মাস তার মধ্যে একটা নির্বাচন হবে। তো আমার মনে হয় যে ডক্টর ইউনূসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না। তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া, সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে। তবে ডক্টর ইউনূস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না, এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ এই নির্বাচনটা বোধহয়। আপনি কি চান? মানে আমি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি, ডক্টর ইউনূস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি 2007 সালেই পারতেন, সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই। কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা, সেটি হয় নাই। পরে তিনি রাজি হয়েছেন, তিনি কিন্তু এখনো আসলে ছাড়তেই চান। আপনি কি চান, বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও? রাইট, এইখানেই আমি একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদেরকেও। দেখেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন, আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না, এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান। এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা, তিনি ছাত্র নেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে। তিনি যখন এই স্ট্যাটাসটি দিলেন, কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই, হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য হেডলাইন হয়েছে, এরকম বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায়। রাইট। তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের, আরেকজন বলাটা এক ধরনের, সরকারের একজন উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে। তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘাড়ে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য একটা রাজনৈতিক, আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র, ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছি, তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই। এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ। সেই ক্ষেত্রে ইউনূস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মাইনাস 6 মাস, সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্য যে কমিশন, তারা ইতিমধ্যেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে। সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, সেটা কিন্তু অস্বাভাবিক না। আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে। নির্বাচনবিহীন দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়, আমরা মনে করি। যেটা নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে বলবেন। কিন্তু আপনার ব্যাপারে জনাব নূর, দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন। এ নিয়ে কি বলবেন? গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা? আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে। আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন, কখনো সমালোচনা করেন, কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন, কখনো তাদের চাঁদাবাজির সমালোচনা করেন, কখনো নাহিদদের প্রশংসায় ভাসান, আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পদ ছাড়তে বলেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন। আমি মনে করি এর সবই ঠিক আছে। আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন, বিকালে এক কথা বলছেন? এইটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনোভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন? জনাব নুরুল হক নূর। রাইট, এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন, আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে। এখানে একটা বাস্তবতা হচ্ছে, যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোণঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়িয়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদশা আর সরকার পরিবর্তন হবে না। সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলনে আমরা পাইওনিয়ার। আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না। এখন একটা বিষয় হচ্ছে কি, ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি, জামাত থেকে শুরু করে অপোজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে, সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন, সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসুর নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি। 5ই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোণঠাসা ছিল, প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না, এখন সবাই যেটা একটা ওপেন ফিল্ড পেয়েছে, কাজে রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নূরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে, যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায়। আগে যেটা আওয়ামী লীগ করেছে, যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে, এবং আপনি দেখেছেন কি হাস্যনষ্ট করেছে গত 7টি বছর। এখন অনেক কিছু বলেছে, কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে। এখন আমি পরিষ্কারভাবেই যেটা বলি, শুরুর দিকে আমি বলেছিলাম, সেটা আপনার শুধুমাত্র কোনো পাবলিক আলোচনা নেই, একেবারে জাতীয় ঐক্যমত্যের কমিশনের সাকিবাই তো সাক্ষী, সাকিবাই তো ছিল যখন সর্বশেষও যে জাতীয় সংলাপ হয়েছে, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছিলেন, তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে, দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে। যেখানে একজন উপদেষ্টার নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার, তারে দিয়ে রাখছেন 3টা, সরকারটা চলবে কিভাবে? কাজে যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান, আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার, পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কারগুলো বাস্তবায়ন করেন। যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি 2 বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি, এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে 2 বছরের জন্য জাতীয় সরকার। যেহেতু জাতীয় সরকার হয়নি, এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলয়ের লোকজনের, এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে, আবার এনসিপির 2 জন উপদেষ্টা আছে, তো এনসিপি সরকারের থেকে দল বানাবে, সরকারি সুবিধা নিয়ে দল বানাবে, এটা কি কোনো দল মানবে? যেই কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতাটা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল, এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড, উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা 2 বছর জাতীয় সরকার, এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানেও আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায়, তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে, অন্যথায় তারা পারবে না। কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থেই যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোকও তৈরি হয়েছে, যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি, রাজপথে দেখিনি, এখন তারা সমন্বয়ক, বড় বড় নেতা, এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে। যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপি নূর সকালে এক কথা বলে বিকেল এক কথা বলে। ঠিক আছে, আপনার বক্তব্য পরিষ্কার। সোশ্যাল মিডিয়াতে একেবারেই আপনার বক্তব্য, এটা অনেকের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পেইন, রাজনৈতিকভাবে ড্যামেজ করার জন্য
চরিত্র হনন করার জন্য এইটুকু আমরা বলতে পারি খালেদ ভাই, হ্যাঁ। আপনাকে আওয়ামী লীগের আমল আমার মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রামে এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে। এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে, আবার আওয়ামী লীগের দালাল কাছিবাদের দোষর বলে। অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেককে এসে করা প্রশ্ন করেছেন তখন আমরা তালি দিয়েছি, এখন আবার আমরা গালি দিচ্ছি। না, না, এই যে আমাদের যে একটা স্বভাব, না, না, এই যে একটু বলি খালেদ ভাই, এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব, আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি, হ্যাঁ। এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি, আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এগুলো কিন্তু টেকসই হবে না। আমাদের মানসিকতার পরিবর্তন আমার দরকার মনে হয় যে আসলে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে, যদিও এই প্রশ্ন আপনাকে অনেকবার করেছি, তারপরেও এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি, এটা যদি আপনি হ্যাঁ বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটার সুবিধা। আপনি কি আসলেই মোসাদের টাকা পেয়েছেন জনাব নূর? অনেকেই বলেছেন এই প্রশ্নটা কি আপনাকে করি না, খালেদ আপনাকে ভাই, প্রশ্ন আগে আমাদের আপনি হ্যাঁ বা না বলে দেন, আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। না আমি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আমাকে হ্যাঁ। এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য। Okay. আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। আমি এটা বলবো যে যারা এগুলা আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাকে নাকি এই প্রশ্ন কখনো করি নাই, যদিও আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি। আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ। অর্থাৎ আপনি কি না বললেন কিনা যে না, মানে না বলছেন না হ্যাঁ বলছেন, সেটা একটু বলুন। এটা তো প্রমাণ ভাই, এটা অসংখ্য বার বলেছে, এটা বিভ্রান্তিকর বিষয়, এটা একটা প্রোপাগান্ডা ছিল, সেটা তো প্রমাণ। ওকে।